Welcome to our house, welcome to our home. সে যে কত সুখী এমন হয় না সে নিজেও জানে। যদি তোমার দেখার ইচ্ছে হয় তোমার নেটুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। যাচ্ছি সিলেট কুলাউড়া। কুলাউড়া হলো আপনার সিলেট শহর থেকে আরও 2 ঘন্টা সাউথে ড্রাইভ করে যেতে হবে। এটা মৌলভীবাজারের পূর্বে আর একেবারে প্রত্যন্ত অঞ্চল। বেড়াতে যাচ্ছি সৈয়দ গিয়াস হোসেন ভাই এবং ভাবি ইনভাইট করেছেন, তাদের গ্রামে বেড়াতে যাচ্ছি আমরা একসাথে ফ্লাই করব ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমরা আসছি আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে ব্রেকফাস্ট করতে। তো ভুনা খিচুড়ি, ডিম আর প্যানকেকও আছে, প্যানকেক, পটেটো, প্লাস ফ্রেশ ফ্রুটসের চয়েসও আছে। এই খিচুড়িটা সারপ্রাইজিংলি সুস্বাদু, অনেক মজা। তারা ওই ধরনের জিনিসটাকে প্রফেশনটাকে তারা ঠিক প্রফেশন হিসেবে নেয় না, মনে করে যে একটা ক্যাজুয়াল জব, আজকে আসি এইখানে, কালকে আসি ওইখানে। তো এগুলো করতে করতে তাদের প্রফেশনালিজমের কোনো ডেভেলপমেন্ট হয়। ঢাকা থেকে সিলেট উসমানী বিমানবন্দর আমাদের লাগবে 40 থেকে 45 মিনিট। থ্যাংক ইউ। একেবারেই 40 মিনিটও লাগে নাই পুরোপুরি, আমরা ল্যান্ড করলাম সিলেট। তো খুবই আনফর্চুনেট যে বাতাস একেবারেই নাই, একেবারে ডেড কাম একটা ডে। তারপরও খুবই রাফ, মনে হচ্ছিল যুদ্ধ করে প্লেনটাকে রানওয়েতে টাচ ডাউন করলো। আমি জানি না কেন এই প্রথম দেখলাম যে ল্যান্ড করার সাথে সাথে সবাই সিট ছেড়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায় না। ফার্স্ট টাইম বাংলাদেশ। রাজশাহী ট্রেনটা হচ্ছে এই জন্য, রাজশাহীতে তো একটা হচ্ছে গ্যাস কমার্শিয়াল, সেকেন্ড হচ্ছে যে তারা আগে মেয়র প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট তারা ওই সিএনজিতে কনভার্ট করেছে। লাগেজ কালেক্ট করতে খুব একটা সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে আমাদের লাগেজ চলে আসছে। সিলেটের বাতাসের গন্ধটা একটু ডিফারেন্ট ঢাকার চাইতে। জমিন দেশে যদাচার, লুঙ্গি খুলে নদী পার। এই যে মজার একটা ফ্রেজ শুনলেন, এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা ফ্রেজ। আমি যাওয়ার পথে ভাই বলছিল যে ভাই 2-2.5 ঘন্টা লাগবে, বাথরুম টাথরুম করে নেন এয়ারপোর্টে। আমি বললাম ভাই এখন তো দরকার নাই, দরকার হলে রাস্তার পাশে জঙ্গল টঙ্গল তো থাকবেই। তখন ভাই এই ফ্রেজটা বলল যে যে দেশের যে নিয়ম সেভাবে চলতে হবে, লুঙ্গি খুললা নদী পার।
এয়ারপোর্টের খুব কাছেই সিলেটের একমাত্র 5 স্টার হোটেল, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি সিলেট ক্যাডেট কলেজের পাশ দিয়ে। আমি জানি আমার অনেক ভিউয়ার আছেন যারা এখানে পড়াশোনা করেছেন অথবা করছেন। আমরা যাচ্ছি অনিন্দ সুন্দর সিলেটের একটি রাস্তা যার দুই পাশে চা বাগান, পাহাড়ি টিলা এবং চা বাগান, আর তার ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা। অসাধারণ সুন্দর, খুবই ভালো লাগছে এখানে। এখন ঢাকা থেকে মাত্র কতক্ষণ লাগলো আমাদের আসতে? 40 মিনিট। আর কি হোয়াট এ বিগ ডিফারেন্স। সুরমা নদী পার হচ্ছি আমরা। এই নদীর উপরে 5টা ব্রিজ এখন। এই সুরমা নদীর উপরে 5টা ব্রিজ। সিলেট শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হলো এই সুরমা নদী। আর এই নদীর যেন মানুষের যাতায়াতের সুবিধা হয়, শহরে জামজ্যাট না হয়, যানজট যেন না হয়, সেটা অ্যাভয়েড করার জন্য 5টা ব্রিজ এই নদীর উপর দিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে তৈরি করা হয়েছে। এবং মানুষের যোগাযোগের বিরাট বড় একটা অ্যাডভান্টেজ এটা। একটা ব্রিজের উপর সবাইকে নির্ভর করতে হয় না। আমরা যাচ্ছি এখন 83 গ্রামের পাশ দিয়ে। গ্রামের নাম 83 গ্রাম। আর এটা লতিফা শফি চৌধুরী, নামটা মনে একটু বেশ বড়। মহিলা ডিগ্রি কলেজ, তার পাশে আমরা যাচ্ছি এখন। লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেটের। এটা হলো মোগলা বাজার দক্ষিণ সুরমা। মোগলা বাজার। ঢাকা সিলেট হাইওয়েতে রেলওয়ে লাইনে আগে যারা ট্রেনে যাতায়াত করতেন, অনেক সময় শোনা যেত যে ইলাসপুরের ঢালা ভেঙে গেছে, ঢাকা সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। এটা সেই ধরনের ঢালা। এটা পাহাড়ি ঢল নেমে এসে আগের একটা ইটের ব্রিজ ছিল, সেই ব্রিজগুলো প্রায় ভেঙে যেত এবং ঢাকা সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত 1 দিন বা 2 দিনের জন্য। এখন এটাকে নতুন করে ব্রিজটা তৈরি করা হয়েছে। তাছাড়া পানির স্রোত আগের মতো আসে না, এই জন্য এখন আর এই জায়গাতে ইলাসপুরের ঢালাতে যে আগে প্রবলেমটা হতো এখন আর সেটা হয় না। আর ব্রিজটা অনেক নতুন করে সুন্দর করে করা হয়েছে। এই টাইপের ব্রিজ আগে খুব কমন ছিল, ব্রিটিশ আমলে তৈরি করা। এই ব্রিজের একটা ছোট মডেল আমার আমানিপুর পার্কেও আমি তৈরি করেছি, এটাকে দেখেই। আমরা দেখবো, এটা দেখবো। ওকে। এই এলাকা হচ্ছে আখালুকি হাওরের একটা অংশ। বর্ষার সময় এই চারিদিকে পানি একেবারে থই করে, এক সাইড থেকে আরেক সাইড প্রায় দেখাই যায় না। কিন্তু মূল হাওর এলাকাটা আর একটু ভিতরে, এই সাইড হচ্ছে একটা প্রান্তিক এলাকা, একটা অংশ। থ্যাংক ইউ ভাই। ইবনে বতুতা যখন বাংলাদেশে আসছিলেন এবং সিলেটে আসছিলেন, ওনার বর্ণনাতে পাওয়া যায় যে উনি একটা সমুদ্র পাড়ি দিয়ে সিলেট আসছেন, কিন্তু সিলেটের পাশে তো কোনো সমুদ্র নাই। তো ধারণা করা হয় যে উনি আখালুকি মানে আখালুকিকেই মনে করেছিলেন একটা বিরাট সমুদ্র, কারণ এত বড় পানির এত বড় বিশাল সমারোহ তো উনি অন্য কোথাও দেখেন নাই সমুদ্র ছাড়া।
রাস্তার পাশে এই হাকালুকি হাওরের যে শেষ অংশ, সেখানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। এই আঁকা বাঁকা পথ, আমার মন চায় এই পথ ধরে হেঁটে একেবারে শেষ পর্যন্ত চলে যাই, কিন্তু আসলে সেই সময় তো আমাদের নাই। না হলে আমি ঠিকই ওই বাড়িতে যেতাম, যে দেখতাম কারা থাকে সেখানে। এই ন্যাচারাল একটা হ্যাভেন, সেখানে তারা থাকে না। শেষ পর্যন্ত আর বাদ বানতে পারলাম না, মনকে বুঝাতে পারলাম না। যাচ্ছি, গিয়াস ভাইকে রাজি করি। আমরা এখন যাচ্ছি এই গ্রামের যে মেঠো পথ, সেই পথের শেষে কারা থাকে দেখতে। ওয়াও, সো এক্সাইটেড। আমি ভাইকে কী বলে যে ধন্যবাদ দিব আমি জানি না। এখানে এসে আমার বাংলাদেশ ট্যুরের আমি সিলেটে আসা মনে হয় সার্থক হয়ে গেল। কিছু ভালো লাগছে খোলা মাঠে এই রাস্তা ধরে হেঁটে যেতে। খুবই ভালো লাগলো জেনে যে গিয়াস ভাইয়েরও আমার মতোই ফিলোসফি, যে দ্য জার্নি ইটসেলফ ইজ মোর এক্সাইটিং দ্যান দ্য ডেস্টিনেশন। আমি যেভাবে রাস্তার যেখানে সেখানে মন চায় থেমে যাই, তারপর এনজয় করি, সেটাই ভাইও করেন। আসলে সম্ভাবনা হলে ট্রাভেলের যে জার্নির যে সুখ, সেটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। এই হাকালুকি হাওর এলাকায় ফসল হয় একটাই বছরে, কিন্তু যা হয় সেটা হয় খুবই প্রোডাক্টিভ, ফলন অনেক বেশি হয়, উচ্চ ফলনশীল। আমি আর কতবার যে বলবো আমি জানি না। এখানে এসে যে আমার কী ভালো লাগছে, খোলামেলা ঝকঝকে সুন্দর একটা দিন। আমি চলে এসেছি সেই বাড়িতে, যার কথা বলেছিলাম যে বাড়িতে আমার যেতে মন চায়। কে থাকে দেখতে? আসলে এখানে এখন কাউকে দেখতে পাচ্ছি না, তবে বোঝা যাচ্ছে যে এখানে যারা রাতে কেউ থাকে, হয়তো ক্ষেত পাহারা দেয়। তারপরও অ্যামেজিং, তার সে যে কত সুখী আমার মনে হয় না সে নিজেও জানে। আপনার নাম কি? আজিরউদ্দিন। আজিরউদ্দিন, আপনি এখানে কাজ করেন? এখানে জি না, আমি কিছু কাজ আপনার জি এখানে আছে। আর এখানে থাকে কে? এখানে কেউ থাকে না ভাই, এখানে হাঁস বুস বা সামান আমরা তো এইগুলা। আচ্ছা, মানে পাহারা দেয় কেউ? জি না, পাহারা দেয় না, ক্ষেতের সময় পাহারা দেয়, মেশিন টিশিন আছে এই সময়। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেবেছিলাম এই ঘরে যে থাকে তার সন্ধান পেয়েছি, তো না, এই ভাই আশেপাশে থাকে, কিন্তু এই বাড়িতে না। এইখানে আসলে পার্মানেন্টলি কেউ থাকে না, মাঝে মধ্যে থাকে। ট্রেন যাচ্ছে গ্রামের মাঝ দিয়ে। খুবই সুন্দর একটা মসজিদ নির্মাণ হচ্ছে এখানে, বিউটিফুল। এখনও ফিনিশ হয়নি অবভিয়াসলি, কিন্তু তৈরি হয়ে গেলে অসাধারণ সুন্দর হবে। আমরা এই হ্যাভেনলি জায়গাটা থেকে আবার রওনা হয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। যেতে মন চাচ্ছিল না, ইচ্ছা হচ্ছিল যে ওই ছাপড়া ঘরে কুড়ে ঘরে থেকে যাই। এখন আমি জানি আপনাদের অনেকের কথা, যে আপনি যেখানে যান সেখানেই কথা বলেন। আসলে একটা মানুষজন ক্ষুধার্ত থাকে, সে কিন্তু যে খাবার দেখবে সেটাই তার খেতে মন চাইবে। যেহেতু আমার মনের ভিতর সেই তৃষ্ণাটা রয়ে গেছে, কাজে যেখানে আমি আমার মনের মতো সেই জায়গাটা খুঁজে পাই, থেকে যেতে মন চায়। আর আনটিল সেই ড্রিম কাম ট্রু, এটা হতেই থাকবে, এটাই নিয়ম। অসাধারণ ভালো লেগেছে সেই জায়গাটা আমার। এইমাত্র আমাদের বামে যেটা দেখলাম ফেঞ্চুগঞ্জ ব্রিজ। এখন সিলেটে আমি কিন্তু অনেকবার বেড়াতে এসেছি। সিলেটের যে মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলি, সেই রাতারগুল, টাঙ্গুয়ার হাওর, দেখি এবার টাঙ্গুয়ার হাওর যাওয়া যায় কি না। যদি ম্যানেজ করতে পারি চেষ্টা করব, যদি এখন সিজন আসলে না, কারণ ভরা বর্ষায় যেতে হয়। কিন্তু তারপর দেখি যদি যাওয়া যায়। সে জাফলং, সাদা পাথর, অথবা মাধবকুণ্ড, আপনার আর অন্য জায়গাগুলো যেগুলো সেগুলো ঘুরে বেরিয়েছি। কিন্তু গ্রাম, সিলেটের যে গ্রাম, সেটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি একদম ডিপ গ্রামে এনজয় করতে। আমরা এখন পার হব ফেঞ্চুগঞ্জ ব্রিজ। কুশিয়ারা নদীর উপর এই ফেঞ্চুগঞ্জ ব্রিজ।
একদিকে হচ্ছে প্রেসিডেন্ট সরকার। আমরা এখন যে রাস্তায় আছি সোজা গেলে কুলাউড়া আর উল্টো দিকে গেলেই হবে মৌলভীবাজার। এখান থেকে আমরা যদি 10 মিনিট পশ্চিম দিকে ড্রাইভ করি আমরা পৌঁছে যাব মৌলভীবাজার। আমরা যাচ্ছি পূর্ব দিকে কুলাউড়ার দিকে, আমানিপুর। আমরা এসে পৌঁছলাম টিলাগাঁও। টিলাগাঁও হলো টিলাগাঁও ইউনিয়নেই সেই গ্রাম যেখানে আমরা যাচ্ছি। আর আমরা যদি সোজা চলে যাই তাহলে আমরা চলে যাব টিলাগাঁও রেল স্টেশনে। তো এটাই রেল লাইন যেটা দিয়ে ঢাকা থেকে ট্রেন আসে, ঢাকা সিলেট রেল লাইন। আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেলাম আর এখান থেকে আমাদের লাগবে আরও 5 মিনিট। এখানের একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে ছবিগুলো একেবারে ঝকঝকে আসছে, কারণ এখানে পলিউশন খুবই কম, আকাশ অনেক নীল। আর সেই তুলনায় ঢাকা কিন্তু একদমই স্মোক, আপনার সবটা কিন্তু ফগ না, এটা বাতাসে যে পার্টিকেলস, ডার্ট পার্টিকেলসগুলো আছে, পলিউশন আছে, তার জন্য এটাকে আরও বেশি ফগি মনে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আকাশ কীরকম নীল, অসাধারণ সুন্দর। এই যে সামনে একটা টিনের বড় একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা এক সময় এই ভাইদের, গ্যাস ভাইদের বাংলো বাড়ি ছিল। ভাই এখন এটা ইউজ করা হয় না? এটা অলমোস্ট অ্যাবান্ডেন্ট, এটাকে এখন আর ইউজ করা হয় না, কিন্তু একসময় এটা ছিল তাদের বাংলো বাড়ি। এলে ওনাদের মসজিদ, আর ডান দিকে হলো পারিবারিক কবরস্থান। আমরা চলে এসেছি ভাইয়ের বাড়িতে, আর এটা অলসো একটা পার্ক, যেটা আমানিপুর পার্ক, এই এলাকার প্রথম পার্ক। Welcome to our house, welcome to our home, welcome to our park. বিউটিফুল প্লেস, বিউটিফুল ব্লু স্কাই ভাই, অসাধারণ অসাধারণ সুন্দর, একেবারে ঝকঝকে সুন্দর একটা জায়গা এই ভাইয়ের বাড়িটা, মাশাআল্লাহ, ইমপ্রেসিভ। ওয়াও, মাশাআল্লাহ, ভেরি ইমপ্রেসিভ ভাই, ভেরি নাইস। সিলেটের একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? লেবুর সুগন্ধ পাচ্ছি, এদিকে যারা লেবু, যারা লেবু, ঘরে ঢুকেই সুগন্ধ পেয়েছি, নিজেদের গাছের লেবু।
এ লেবুর মনে হয় শরবত বানানো হচ্ছে না? ইনশাল্লাহ। ওয়াও, পৌঁছার সাথে সাথেই এই সুঘ্রাণের লেবুর শরবত, উফ! লেবু, লবণ, অল্প একটু চিনি, খুবই রিফ্রেশিং। মানে আপনার পথে যে ক্লান্তি নিমেষেই গণ। কিছু গেস্ট বেড়াতে আসছে এই পার্কে। এই পার্কের ভিতরেই ভাইদের বাড়ি। আই এম সরি আমার ভয়েসের জন্যে, কারণ গতকাল রাতে হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হয়ে গেল। কোত্থেকে যে কাশি শুরু হলো আমি জানি না, এবং এত প্রচণ্ড কাশি যে দম শেষ হয়ে যায়। তো আমি আমেরিকা থেকে নিয়ে এসেছি কফ সিরাপ, কিন্তু সেই কফ সিরাপ এত স্ট্রং, এটা খেলে আপনার কফ চলে যাবে, কিন্তু সাথে সাথে একটা দিন আপনার লাইফ থেকে হারিয়ে যাবে, কারণ সেটা খেলে সারা দিন বিছানাতে উঠা যায় না, ঘুম এত কড়া ঘুম হয়। আর তো কাজেই এখন ট্যুরে আছি, কীভাবে খাবো? খাওয়া যাবে না, কষ্টটা সই নিতে হচ্ছে আর কি। আর এই হলো আমার থাকার অ্যারেঞ্জমেন্ট। কিচেন ডিজাইনটাও খুবই মডার্ন। আপনার এখানে যে ইটালিয়ান স্টাইলে যে চিমনি, চুলোর উপরে চিমনি। আজ আমাদের খাবারের কী ব্যবস্থা দেখি। এখানে ভাত, সাদা ভাত, লাল শাক, রুই মাছ ভাজা, মিক্সড ভেজিটেবল আর দেশি মুরগি। আর এই কিচেন থেকে বাইরে গেলেই যে ভিউটা, আসলে এই বাড়িটা এমনভাবে বানানো হয়েছে যে আপনার নিজস্ব একটা অ্যামিউজমেন্ট পার্কের ভিতর আপনার বাড়ি। আপনার রাইডে চড়তে কোথাও যেতে হবে না, আপনার বাড়ির ভিতরেই সব রাইড আছে। আমরা রাইডগুলো আরেকটু পরে যেই দেখবো, একটু রেস্ট নিয়ে নেই। ফটোশ্যুটের জন্য সুন্দর জায়গায় বারান্দা। তো এখানে বিভিন্ন এখানে যারা ট্যুরিস্ট আসে তারা প্রায় এই বারান্দায় এসে ছবি তুলে। তো দেখতে পাচ্ছেন সামনে বাড়িটা, আর তার বাড়ির সামনেই এই যে একটা খোলা ময়দানের মতো বেশ বড় একটা জায়গা। এখানে বড় ধরনের পার্টি করার অপশন আছে। এখানে প্যান্ডেল টাঙিয়ে ওয়েডিং অথবা আপনাদের বিশেষ কোনো পিকনিক অথবা যে ধরনের অনুষ্ঠান করতে চান গ্যাদারিং করা যায়, এবং 600 থেকে 700 জনের রান্নার ব্যবস্থা এখানে করা যেতে পারে, সেই ব্যবস্থা আছে এখানে। মাশাআল্লাহ, বিউটিফুল পদ্ম ফুল ফুটেছে এখানে। আমরা আসার সময় যে বাংলোটা দেখেছিলাম, এটাই সেই বাংলো। এখনও মাশাআল্লাহ অনেক সুন্দর কন্ডিশন আছে। এটাকে ডেফিনেটলি আমি অ্যাকচুয়ালি ভাইকে রেকমেন্ড করলাম যে এটাকে গেস্ট হাউস হিসাবে ইউজ করা যায় কিনা, যে যারা ট্যুরিস্ট একটু দূর থেকে আসবে তারা যে ওভারনাইট থাকতে চায় সেরকম ম্যানেজ করা যায় কিনা। তো ভাই বলেছেন এটা নিয়ে তিনি ভাববেন। এটা হলো খুবই এক্সোটিক, এটা আপনি বাংলাদেশে আর কোথাও আছে বলে আমার জানা নাই। এটা একটা গার্ডেন রেলওয়ে সিস্টেম। এখানে ইঞ্জিনটা কি ইলেকট্রিক নাকি চারকোল? ইঞ্জিন হচ্ছে ইলেকট্রিকও আছে, ব্যাটারিও আছে। আচ্ছা, ব্যাটারি এবং ইলেকট্রিক্যাল দুইটাই ইঞ্জিন আছে। আর অ্যামেজিং, এটা আমরা শুধু পৃথিবীর বিশেষ করে ইংল্যান্ড অথবা আমেরিকাতে কিন্তু এই ধরনের বাগান যে রেল লাইন খুব কম আছে। তা আমি ভাই আমাকে একটু ধারণা দিয়েছিলেন তার এই বাগান সম্পর্কে এবং পার্ক সম্পর্কে, কিন্তু আমি ধারণা করি নাই যে ব্যাপারটা এত সুন্দর, এত গোছানো এবং অর্গানাইজড হবে। ট্রুলি ইমপ্রেসিভ। এখন অনেক দিন ধরে মেনটেন করা হয় না, এই জন্য রেল আমরা চালানো দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ আশা করব ফিউচারে আমরা দেখব। সত্যি ভাই যে কতটুকু পরিশ্রম এখানে ইনভেস্ট করেছেন, এটা যে কতটুকু ডিটেল আপনি যদি সামনে এসে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখানে মরুভূমি বানিয়েছে, সাথে আবার একটা উটও আছে। আমি ক্যান ইমাজিন দ্য ডিটেল ওয়ার্ক। উট বসে আছে এখানে। ওয়াও, আই মিন ট্রুলি ইটস ভেরি ভেরি ইমপ্রেসিভ। একেবারে 100% স্কেলড মিনিয়েচার একটা রেলওয়ে, কী বলে এটাকে, সমস্ত যে একটা পরিবেশ প্রকৃতি অথবা একটা শহর, একটা ট্রেনের যে লাইন কোথা দিয়ে যায়, কিভাবে যায়, তার ডিফারেন্ট ভৌগোলিক পরিবেশ সমস্তটা তুলে ধরেছেন তিনি। ইভেন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে লাইটগুলো, স্ট্রিট ল্যাম্প, ভাই এই স্ট্রিট ল্যাম্পগুলো কোথায় কালেক্ট করছেন? এটা লোকালি মিনিয়েচার।
হচ্ছে লোকাল কোত্থেকে লোকালি কালেক্ট করা হ্যাঁ। ওয়াও ওয়াও গার্ডেন রেলওয়ে একটা কমন হবি আমেরিকা কিংবা ইউরোপে, বাংলাদেশে অন্য কেউ করেছে কিনা জানা নেই আমার। তবে যারা এই গার্ডেন রেলওয়েটা করে তারা একটা থিম নিয়ে কাজ করে। আমার এখানে থিমটা, আমার এখানে কিংবা অনেক পপুলার থিম হচ্ছে 1950s। 1950s পপুলার এই জন্য যে 1950s-এ আমাদের স্টিম ইঞ্জিনগুলো আস্তে আস্তে বাতিল হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তখনও লাইনে আছে। আর নতুন করে স্টিম ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিনগুলো আসছে। ওই সময়কে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাইলে দুইটাকেই দেখানো যায়, এবং ঘরবাড়িগুলো ওই মোটামুটি ওই সময়কেই রিপ্রেজেন্ট করতেছে। 1950s-এ যে ধরনের ইঞ্জিন থাকতো, যে ধরনের স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন কিংবা যে ধরনের স্টেশনগুলো থাকতো, সেই জিনিসগুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং একটা থিমকে ধরে এটা করা হয়েছে। এটা কোনো খেলনা না যে আমি ইচ্ছা মতো আমি করলাম। এখানে একটা স্কেল আছে, একটা সময়কে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং এখানে যতটুকু জিনিস দেখা যাচ্ছে সবগুলোই একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। একটা সময়, একটা ইতিহাস, একটা কালচার। একটা সময় এই রেলই ছিল সভ্যতার একটা বিরাট অংশ। রেলকে ঘিরেই অনেক সভ্যতা গড়ে উঠেছিল। তো সেই সময়কার ইম্পর্টেন্ট জিনিস এখানে কিছুটা রিপ্রেজেন্ট হচ্ছে, এবং আমি মনে করি যে এখান থেকে যারা উৎসাহী তারা অনেক কিছু দেখে বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন তাদের সেই পুরোনো দিনের কথা, যেখানে রেল তাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ ছিল। ভাই আমি কিউরিয়াস, আপনি এটা করতে সেট আপ করতে কত দিন খরচ হয়েছে, কত সময় লাগছে এটা করতে, কমপ্লিট করতে? আমার এখানে কালেকশন করতে সময় লেগেছে অনেক দিন, কারণ বাংলাদেশে এই জিনিস বেশিরভাগ জিনিসই পাওয়া যায় না। প্রায় 90% জিনিসই এখানে বাইরে থেকে আনতে হয়েছে, এবং আনতে হয়েছে আমাদেরকে। আমি ইম্পোর্ট করে আনলে ইম্পোর্ট ডিউটি এত বেশি আসতো, এটা সম্ভব হয়নি। আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে রিকোয়েস্ট করে করে প্রত্যেকবার তাদের সাথে সাথে কিছু কিছু জিনিস এনেছি, আর কিছু জিনিস এখানে তৈরি করেছি। তো প্রায় 2 বছর ধরে আমি এটা জিনিসগুলো কালেক্ট করেছি, এবং এখানে আস্তে আস্তে রেল লাইনগুলো তৈরি করেছি। তো ইনস্টল করতে, সেট আপ করতে কতদিন লাগছে আপনার? সেট আপ করতে রাফলি 6 মাস লেগেছে। 6 মাস। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আমরা আপনার কাছ থেকে আরও ইনফরমেশন জানবো পরে। তো ভাই আপনার সাম রিজন আমার মনে হয় আপনি অনেক টাকা ইনভেস্ট করেছেন, অনেক সময় দিয়েছেন এই রেল লাইনটা তৈরি করার জন্য, কিন্তু সামহাও আপনার কি ইন্টারেস্ট কমে গেছে? হ্যাঁ, এখানে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছি। তো আমার নিজের তো শখ ছিল, সেই সাথে আমার ইচ্ছা ছিল এটা সবাই এনজয় করুক। কিন্তু আমি এখানে দেখেছি যে পার্কে যারা আসে তাদের মধ্যে 99% লোকই এই জিনিসটাকে ঠিক বুঝে না, মনে করে যে এখানে কিছু জাস্ট খেলনা, চিনে না, আসলে চিনে না। খেলনা কয়টা সাজিয়ে রেখেছি, তো খেলনা তো কত জায়গাতে আছে, আমি বাজারে গেলেই তো খেলতে আনতে পারি। কিন্তু এখানে যে একটা রেলওয়ে মডেল আছে, মডেল আর খেলনা যে এক জিনিস না, এখানে স্কেলের ব্যাপার আছে, একটা সময়কে রিপ্রেজেন্ট করার ব্যাপার আছে, একটা ইতিহাস আছে, এই জিনিসটা বুঝে না বলেই এটাতে তারা আগ্রহ করে না। আর আগ্রহ নাই দেখে আমি এখানে এত বেশি ইনভেস্ট করছি না, কারণ ইনভেস্ট করার পিছনে আমার সময় দিতে হবে, কারণ এখানের জন্য এটা রক্ষণাবেক্ষণের জন্য কোনো মিস্ত্রিকে পাওয়া যাবে না, আমাকেই করতে হবে। এবং বিদেশ থেকে জিনিস আগে যখন এনেছি তার তুলনায় এখন বিদেশ থেকে জিনিস আনা অনেক বেশি কস্টলি হয়ে গেছে। একটা কাজ করলে কেমন হয়, ধরুন একজন গাইড, আপনার গার্ড হতে পারে, তাকে আপনি এডুকেট করলেন, সে প্রথমে লোকজন আসলেই তাদেরকে নিয়ে আসবে এখানে, এবং তাদেরকে এটার যে ইম্পর্টেন্স, এটা যে আপনার হিস্ট্রি, সেটা সম্পর্কে কিছু বললো, তাহলে মানুষের আগ্রহ বাড়বে। এটা কি আপনার মনে হয় এটা করা যায়? দেখেন, আমাদের পার্কে যারা আসে তারা তো বিনোদনের জন্যই আসে। এখন তাদের ঠিক মানসিকতা থাকে না কিছু শিকার, এটা আনফর্চুনেটলি আমি অবজার্ভ করেছি। এখানে এই ট্রেন ছাড়াও আমার এখানে একটা মিনি মিউজিয়াম আছে, সেখানেও মানুষ কম যায়। অথচ আমার কাছে মনে হয় যে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে বিনোদনের সাথে কিছু শিক্ষারও একটা সহজ জিনিস ব্যবস্থা করা আছে, সেটাকে শুধু তাদেরকে গার্জিয়ানদেরকে একটু উৎসাহ দিলেই হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই যে মিউজিয়ামে যাওয়ার কিংবা এই মডেল দেখার এই কালচারটাই ডেভেলপ করেনি। ইনশাআল্লাহ করবে। হ্যাঁ, হয়তো করবে। আর এই রেল অ্যাকচুয়ালি এটা আমাকে এই পার্কের আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই রেল লাইনটা, এই গার্ডেন রেল লাইন। আর আনফর্চুনেট আসলে এক এক জায়গায় মানুষের টেস্ট এক এক রকম, এখানে সেই স্বাদের সেই টেস্টের লোকজন আসলে কম। আর এটা হলো আমাদের সংসদ ভবন একটা স্কেলড মডেল।
ভাই খুব মজার একটা কথা বললেন। আমি মাত্র বললাম যে আপনার পার্কে অন্যান্য সব কিছুর চাইতে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে এই রেল লাইন সিস্টেমটা। ইভেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোটো যে আপনার রোপওয়ে, সেটা পর্যন্ত এখানে বানানো আছে। কারেকশন, যে কেবল কার সেটা পর্যন্ত এখানে ইনস্টল করা আছে, তাও একদম স্কেল। এখন এই ভাই বললেন যে বেশিরভাগ অ্যামিউজমেন্ট পার্কগুলোতে বাংলাদেশে যেটা থাকে যে সিমেন্ট দিয়ে মূর্তি যেমন হাতি ঘোড়া বানানো হয় এবং সেটা বলে দিতে হবে যে কোনটা কী, কারণ আপনি দেখে বুঝবেন না, তো সেটা দেখে মানুষ এন্টারটেইন হয়। কিন্তু এই যে এখানে একটা হিডেন জেম আছে, এটা কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। আই এম সো গ্ল্যাড ভাই আপনি আমাকে নিয়ে আসছেন, আই এম রিয়েলি হ্যাপি। না হলে যে বাংলাদেশে এত সুন্দর একটা জিনিস আছে এটা আমি জানতাম না। এবং আমি মনে করি যারা এই কোনো স্পেশাল কিছু দেখতে চান অথবা বিশেষ কিছু দেখে এন্টারটেইন হতে চান, শিখতে চান, তারা এখানে আসতে পারেন। আমি প্রথমে ভেবেছিলাম যে ঢাকা থেকে সেই 40 মিনিট ফ্লাই করে তারপর আরও 2 ঘন্টা ড্রাইভ করে এখানে এসে কেন আসবে। ডেফিনেটলি ইট ইজ ওয়ার্থ ইট। ওয়াও। ব্যাপারটা হচ্ছে এরকম যে মোনালিসার ছবি যদি এই গ্রামে এনে গ্রামের বাজারে বিক্রি করা হয়, কেউ কিনবে না। তারা বাংলাদেশের নায়ক নায়িকাদের ছবি কিনবে, কারণ কেউ চেনে না তাকে। একইভাবে এর যে হিস্ট্রি, এর পিছনে যে কত পরিশ্রম, কতটুকু আপনার ডেডিকেশন প্রয়োজন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ এখানে কম। কিন্তু আমি আশা করব আমরা শিখব এটা অ্যাপ্রিসিয়েট করতে। ডিরেকশন দিয়েছি, কিন্তু আমি কাজে লাগিয়েছি মিস্ত্রি দেখে। আচ্ছা, মিস্ত্রি, লোহার মিস্ত্রি। মানে আমি প্রথমে নিজে কিন্তু যন্ত্রপাতি কিনে আমি দেখেছি যে এটা আমার স্কিল না। জি, আমার স্কিল না। তার জন্য আমাদের স্থানীয় যেসব কারিগর আছেন, কাঠ মিস্ত্রি, লোহার মিস্ত্রি, তাদেরকে দিয়ে আমি করেছি, কিন্তু ডিরেকশনটা আমি পেয়েছি। ভাই দিনের পর দিন এটাকে সুপারভাইজ করাও তো বিরাট একটা ডেডিকেশনের ব্যাপার। ইটস নট, এটা কোনো সহজ কোনো কাজ না। আপনি যেটা করছেন ইটস এ কাইন্ড অফ মিরাকল। অনেক বড় এলাকা নিয়ে এই রেলওয়ে সিস্টেমটা বিল্ড করা হয়েছে। আমি পৃথিবীর কত দেশ ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার চোখ আসলে পড়েনি এরকম কিছু। বাংলাদেশে আই এম শিওর বাংলাদেশে এটা ওয়ান অফ এ কাইন্ড, এরকম বাংলাদেশে কোথাও নাই আমার জানা মতে। আর যদি থাকে আপনারা আমাকে জানাবেন, আমি সেটাও দেখতে চাই। এটা একটা ডিপোকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, মানে লরি, তারপর একটা ট্যাঙ্কার উপরে। জি জি জি। সেই 1800-এর দিকে আমেরিকাতে যে ট্রেনের যে ব্রিজগুলো তৈরি হতো কাঠ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এটা রিপ্রেজেন্ট করে সেই টাসেল ব্রিজকে। অ্যাগেন আই ডোন্ট নো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই ভাই তার মেধা এবং শ্রম দিয়ে এত সুন্দর একটা নান্দনিক, আমি বললাম না ভাষা হারিয়ে ফেলেছি, বানিয়েছেন যে আনফর্চুনেটলি এই এলাকায় কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ নাই, সেই মোনালিসার ছবির মতোই। বাট আমি অ্যাপ্রিসিয়েট করেছি, আমি এনজয় করেছি, আশা করি আপনারা এনজয় করবেন। আমাদের একজন এখানে এসছেন ট্যুরিস্ট বেড়াতে এই গ্রামের। ভাই আপনার নামটা বলেন। আমার নাম তানবীর সাহেব, এই পার্কে আপনি কি মাঝে মধ্যে আসেন নাকি ফার্স্ট টাইম? আমি অনেক সময় এসেছি এই পার্কে, ফার্স্ট টাইম নয়, অনেকবার এসেছি এই পার্কে। যেহেতু আপনার এই পার্কে সবচেয়ে কি ভালো লাগে? এই যে প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর, এবং প্রত্যেক দিন এখানে অনেক টুরিস্ট আসে, এগুলোই ভালো লাগে। আপনার এই যে মিনিয়েচার স্কেল ট্রেন সিস্টেম যে রেল লাইনটা দেখেন, এটা সব আপনার ধারণা কি? এটা অত্যন্ত সুন্দর লাগে, এবং এটা অনেক এই শিশু কিশোররা এসে এখানে অনেক উপভোগ করে। আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে। থ্যাংক ইউ ভাই। মনে করে যে আপনি বললেন সবসময় এরকম বড় বড় পার্টি আর ইয়েতে, আমি বললাম যে হ্যাঁ, সবার ধারণা ভাই বললেন যে আমি সবসময় নাকি খুব রিচ খাবার খাই। আসলে তো সেটা না, আমি খুব সিম্পল খাবার পছন্দ করি। আসলে আমি চাই নাই, কিন্তু রিমা ভাবি জোর করে এটা দিল, বললো যে আমি নাকি রান্না কি সিগনেচার, নাকি আমার খেতেই হবে। ভাবিকে খুশি করার জন্য খাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে। দেশি মুরগি রান তো ছোটই হয়, ভাই বলতে এত ছোট রান, আমি লজ্জিত। দেশি মুরগি রান এরকমই হয়। মুরগিটা ছোট, বাবা কত সুন্দর সুন্দর পোজে সবাই ছবি তুলে।
লাঞ্চ করতে করতে ভাইয়ের সাথে কিছু ব্যাপার নিয়ে গল্প করলাম, যারা আমি মনে করি শেয়ার করলে আপনারা এনজয় করবেন। সেটা হলো, ভাই বলেন যে মানুষ পার্কে আসে শুধু ছবি তোলার জন্যে, ছবি তুলে পোজ দিয়ে দিয়ে বিভিন্নভাবে। আর যেমন আমরা বিচে যাই, আমরা বাংলাদেশের বিচে যাই স্যুট পরে, তারপর কাতান, বেনারসি এবং ঘরে যত গহনা আছে সব পরে। আসলে বিচ তো রিল্যাক্স করার জন্য আপনি যাবেন, সেখানে যত কম জামা পরা যায়। এখন ধর্মীয়ভাবে কথা বলতে গেলে সেটা আবার অন্য ব্যাপার, আমি সেটা বলছি না। আপনার ধর্ম যতটুকু অ্যালাউ করে সেটার মধ্যে আপনি কম পরে যাবেন, যেন সারাটা দিন এনজয় করবেন, বিচের পাড়ে বসে থাকবেন, একটা বই নিয়ে যাবেন, বই পড়বেন। আমরা কিন্তু এখন সেই কালচারে পৌঁছতে পারি নাই, সময় লাগবে ইনশাল্লাহ। যাও যাও যাও, লজ্জা পাচ্ছিল একটু। ও ওয়াও, মাথা চক্কর দিতেছে, মনে হয় মাতাল হয়ে গেছি। মিডল অফ দ্য উইক, সপ্তাহের একেবারে মাঝামাঝি যে এত এরকম ক্রাউড থাকবে এটা আমি কিন্তু আশা করি নাই। তাও গ্রামে, একেবারে ডিপ গ্রামে, ভালোই ক্রাউড। টয়লেটের ব্যবস্থা আছে, যেটা আমাদের ঢাকায় সব জায়গায় সবসময় দেখা যায় না। ছেলেদের মেয়েদের আলাদা টয়লেট, একটা মিনি মিউজিয়াম আছে, আলাদা করে নামাজের ব্যবস্থাও আছে। আচ্ছা, এখানে ফেরিস হুইল হবে একটা ফেরিস হুইল হবে। অ্যাডভান্টেজ হবে যে এখানে যদি করা হয় তো একেবারে ট্রেন লাইন থেকে দেখা যাবে। আরেকটা জিনিস এখানে হয় কটা বলে, মানে ছোট কে এক ধরনের পোকা, কটাটা। রেল লাইন কিন্তু একেবারে পাশে রেল লাইন। আমানিপুর পার্ক। গ্রামের এই বাচ্চাদের এন্টারটেনমেন্টে আর কোনো কিছুই কিন্তু ছিল না। ওরা হয়তো আড্ডা মারতো, বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতো, অথবা সেলফোনে ভিডিও দেখতো। এখন এই পার্কের সৌজন্যে মাশাআল্লাহ তারা খুবই সুন্দর সময় কাটাতে পারছে। খুবই ভালো লাগছে বাচ্চাদের এই উচ্ছ্বাস দেখে, খেলা দেখে। ওয়াও, ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি।
ট্রেন তো বেসিক্যালি বেশ একটা টেকনিক্যাল জিনিস না। আমার বন্ধু চিকনে কালিয়া দেই কয়াসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেই কয়াসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেই কয়াসিয়া। আমার বন্ধু চিকনে কালিয়া দেই কয়াসিয়া। যদি তোমার দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইস দুপুরের সময়। যদি তোমার দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইস দুপুরের সময়। আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম পাশি ওই আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেই কয়াসিয়া। আমার বন্ধু চিকনে কালিয়া দেই কয়াসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেই কয়াসিয়া। আমি কেমন। নাম শিবানী রানী নাথ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা শিবানীর মুখে খুব ফেমাস একটা গান শুনলাম, আমার প্রিয় একটা গান। আমরা এখন এই ট্রেনে চড়বো একটু। আপনি বসেন। ট্রেন চালাবেন আমাদের গিয়াস ভাই। ভাই সাবধানে চালায়েন, ফেলবেন না তো? আচ্ছা, বন্ধু চিকন কালিয়ার গান শুনে এখন আমরা ট্রেন রাইডে চললাম। ভাই একটু স্পিডে চালান, ঝুকু 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 ঝুকু। একেবারে আমাদের আমেরিকার যে বিভিন্ন ছোট ছোট ট্রেন স্টেশনগুলো আছে সেরকম। ভাই আপনি তো ভালোই পাইলট নাকি ইঞ্জিনিয়ার? ভালোই ইঞ্জিনিয়ার, ভালোই চালাইছেন, থ্যাংক ইউ। They were sleeping, they were snooze on me. I was dreaming about what food to eat. Why they sleeping, why they snoozed on me?
I was seizing opportunity. Now they don't know what to do with me. I keep going hard like I'm in puberty. Rebellion's in my blood, there ain't no ruling me. Coming for the top, this is a mutiny. ওয়াও, ভালোই স্পিডে চলে। মাথা ঘুরায়, মাথা ঘুরায় না? আমার মাথা ঘুরাচ্ছে। লাগলো? ভালোই লাগলো। মাথা ঘুরায়? কিছু তো ঘুরায়। আমার মাথা একটু একটু ঘুরাচ্ছে। হ্যাঁ, আমারও চড়তে মন চায়। সে একটু লজ্জা পেয়েছে, এই জন্য মুখ ঢেকে রেখেছিল। এটা ছিল গোসলের জন্য। এটা প্রায় 100 বছরের পুরনো একটা পুকুর। এটা রাখা ছিল শুধুমাত্র ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানির জন্যে, আর খাওয়ার পানির জন্য, ড্রিঙ্কের পানির জন্যে, পান করার জন্য ছিল এই পুকুরটা। তো এই ঘাট দেখে বুঝতে পারছেন এটা কত বছর পুরনো। এটা ধরে নেওয়া হয় প্রায় 100 বছরের পুরনো। গ্রাম এক্সপ্লোর করতে বের হয়েছি। খুবই সুন্দর, কোয়াইট গ্রাম, কিন্তু বেশ ডেভেলপ। রাস্তাঘাট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। ভাই কি একখান জিপ রে, আপনার ড্রাইভিং এর এক্সপেরিয়েন্স বদলাই দিবে। ভালোই চলে। এখানে কিছু কিছু দর্শক আছে। নদীর বোয়াল, আমি ভাই এটা কত কেজি হবে? হিউজ সাইজের একটা বোয়াল, মানে কত 3 ফিট, 5 কেজি, 3-3.5 ফিট, 5 কেজি। জি জি, 5 কেজি আরো বড় হবে না? এটা বেশি মনে, আরো বেশি ওজন হবে। আমার তো বলবো, মাই গড, হিউজ। আর এই চিংড়ি, ওয়াইফ গেছে ভাই মনে হচ্ছে খাসি জবাই দিতেছে। হিউজ সাইজের বোয়াল মাছ, কেবল নদীর বোয়াল। আমরা গিয়াস ভাইয়ের যে আপন চাচাতো ভাই, তার সাথে একটু গল্প করব। তো ভাই, আপনি তো বাংলাদেশের মনে হয় সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ছিলেন যখন আপনি নির্বাচিত হন। জি, খুব সুন্দর ছিল আপনার তখন 25 বছর ছিল। 25 বছর বয়সে। আর তো আপনি এই এলাকার, এটা কি উপজেলার চেয়ারম্যান নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? ওকে, তখন আপনার লাইফে I mean 5 বার চেয়ারম্যান নির্বাচিত হওয়া বিরাট বড় একটা ব্যাপার। এত ইয়াং বয়সে নির্বাচিত হওয়াটা বিরাট একটা ব্যাপার। আপনার সিক্রেট কি? আপনার কি দিয়ে আপনি মানুষের মন জয় করেছেন? আমি মানুষের সাথে মেলামেশা করতাম, সর্বস্তরের মানুষের সাথেই মেলামেশা করতাম এবং চেষ্টা করতাম মানুষের দুঃখ দুর্দশা এগুলা কিভাবে করা যায়, শেষ মেটানো যায়, এই চেষ্টা করতাম। মানুষও আমাকে ভালো পাইতো, আমিও মানুষকে ভালো পাইতাম। আচ্ছা, এটা তো একেবারে খুব মানে জেনারেল একটা হয়ে গেল। আপনি একটা স্পেসিফিক একটা ঘটনা দেন যে এটা করার পরে
তার ইম্প্যাক্টটা কি ছিল সোসাইটিতে অথবা আপনাদের এই নেবারহুডে? যেমন অনেক সময় পুলিশ বিশেষ করে আমাদের বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে নিয়ে যায়, তো আমার এইখান থেকে অহেতুক নির্দোষ কোনো মানুষকে আমার সামনে অন্তত ধরে নিয়ে যায় নাই, এই সমস্ত কারণে মানুষ আমার প্রতি একটু ইয়ে ছিল। আচ্ছা, তার মানে আপনি জনগণের যে প্রোটেক্টর, জি। আপনার এলাকাতে আসার পরে ক্রাইম রেট কতদূর, কিভাবে, আপনার কি কোনো ইনফ্লুয়েন্স ছিল? আমার এখানে কয়েক বছর থানা এবং কোর্টে যতগুলা কেস ছিল আমি মীমাংসা করে ফেলছি স্থানীয়ভাবে, মাশাআল্লাহ, দ্যাটস গুড। তারপরে কয়েক বছর থানা বা কোর্টে কোনো কেস যায় নাই, ছিল না। ভেরি গুড। আপনি আপনার নামটা আরেকবার বলে দেন আমাদের সবার জন্য। আমার নাম সৈয়দ মহিউদ্দিন হোসেন। থ্যাংক ইউ ভাই, আপনার আমার ইন্টারভিউতে আসার জন্য, এবং অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনি আরো কিছু বলতে চান? না, ঠিক আছে। কিছু পাত্র রয়ে গেল, না, ঠিক আছে, না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারাদিন ঘুরলাম ঢাকা থেকে 40 মিনিট আর 2 ঘন্টা গাড়িতে, 2.5 ঘন্টা, নট টু লং, নট টু ব্যাড। তো ভাইকে আসলে একটা প্রশ্ন আমি অনেকক্ষণ ধরে ভাবছি জিজ্ঞেস করব, কারণ এখানে যে ফাইন্যান্সিয়াল গেইন এখন যে অবস্থায় আছে, আমি তার কেমন খুব একটা যে প্রফিটেবল দেখি না। তো ভাইয়ের যে খরচ সেটা উঠে আসে না। তা আসলে এটা করার উদ্দেশ্য কি, কেন এত টাকা, এত পরিশ্রম, এত মেধা খরচ করে তিনি পার্ক গড়ে তুলেছেন, সেটা ভাইয়ের কাছে আমার প্রশ্ন। প্রথমে এটা ছিল আমার একটা হবিটা ছিল মডেল ট্রেন বা গার্ডেন ট্রেন। সেটা আমি ঢাকার বাসা শুরু করেছিলাম, কিন্তু ঢাকার বাসাতে আর কতটুকু জায়গাই বা আছে, সেখানে করা সম্ভব হয়নি। তো পরে আমি এখানে একটা মডেল ট্রেন করি, এবং সেখানে দেখতাম যে প্রচুর মানুষ আসতো, দেখতো, এবং তাদের কাছে শুনতাম যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। বাচ্চারা স্কুল ছুটি হলে সবাই বলে কোথায় যাবে। তারা জানে যে দুনিয়াতে অনেক কিছু আছে, অ্যামিউজমেন্ট পার্ক আছে, অনেক জিনিসই দেখার আছে, কিন্তু তাদের কাছে সেটা সহজলভ্য না, শুধু টিভি স্ক্রিনেই দেখে তারা। তো এই হিসাবে আমি মনে করলাম যে এখানে যদি আমি যেহেতু একটা বাসা করেছি এখানে, তো এখানে তো আমার একটা এস্টাবলিশমেন্ট খরচ আছেই, সেই সাথে যদি একটু যোগ করে একটা পার্ক করে ফেলি, তাইলে হয়তো তাদেরও কিছু লাভ হবে আর আমারও খরচটা কিছুটা উঠে আসবে। সেই চিন্তাভাবনাই করেই করা। আর নন্দন পার্কের সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম, তো সেইটার সাথে আমার কিছু অভিজ্ঞতা ছিল। নন্দন পার্কটা কোথায়? নন্দন পার্ক ঢাকায়। তো সেটার সাথে আমি সংশ্লিষ্ট থাকায় আমারও কিছু অভিজ্ঞতা আছে। তার মধ্যে আমি রিটায়ার করি। তো রিটায়ার করার পরে এইটাকেই আমি আমার প্রধান নেশা বা পেশা যাই বলেন, সেটাই আমি শুরু করি। সামথিং টু ডু। এবং আমার ইয়েটা ছিল যে সামথিং মিনিংফুল। হ্যাঁ, মিনিংফুল। এইটা আমি আগে যে আমার পেশাগত জীবনে যেসব বড় বড় প্রজেক্টে ছিলাম, সেই তুলনায় আর্থিক দিক থেকে এটা খুবই কম, একেবারে নগণ্য, মানে ওটার সাথে কোনো কম্পেয়ারই করা যায় না। কিন্তু আমার কাছে এটা মিনিংফুল, এটা নিজস্ব প্রজেক্ট, আমার পৈতৃক জমি এটা পড়েছিল, সেটাকে কাজে লাগলো। আমি এখানে আসলে কিছু জিনিস সাথে আমি ইনভলভ থাকলাম। তাছাড়া এখান থেকে যা আয় হয় তার সাথে আমাদের পারিবারিক কন্ট্রিবিউশন কিছু মিলিয়ে আমরা কিছু এখানে চ্যারিটি প্রজেক্ট করি। আসলে স্যাটিসফ্যাকশনটা আসল জিনিস। গ্রামের জন্য কিছু একটা করতে পারছেন, শিশুদের জন্য। হ্যাঁ, শিশুদের জন্য। আপনারা যে হয়তো জানেন যে কনসেপ্টটা যে গিভিং ব্যাক, আমি এখানে আমাদের অনেক পুরুষ ধরে আমাদের এখানে বসবাস করছেন, তাদের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, তাদের কাছ থেকে অনেক কিছু আমরা পেয়েছি। তাদেরকে যদি আমরা কিছু ফিরিয়ে দিতে পারি, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আমরা অনেক সুবিধা পেয়েছি, তার বদলে এইখানের লোকজনকে যদি কিছু ফিরিয়ে দেওয়া যায়, সেই ধারণা থেকেই আমার এখানে কিছু করা। এখানে আমি যে ইনভেস্টমেন্ট করেছি, আমি প্রথম থেকেই বলেছি যে ইনভেস্টমেন্টের একটা টাকাও আমি ফেরত নেওয়ার চিন্তা করছি না। এখানের টাকা যেটাখানে আসবে, বরঞ্চ আমাদের থেকে যে টাকাটা দিব এই এলাকাতেই খরচ হবে, এই গ্রামের লোকজনের জন্যই খরচ হবে, এবং সেটা আমরা করতে পারছি। যেহেতু একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে
অনেক জিনিস করা যায় যেটা হয়তো একজন ব্যক্তি হিসাবে আমি করতে পারতাম না। ধরেন এখানে একজন ডাক্তার সপ্তাহে 2 দিন আসেন, উনি ডাক্তার রুগী দেখেন, প্রায় মাসে 500 রুগী এখানে আসেন, তাদেরকে আমরা ওষুধ দেই। এখানে প্রায় 40-50 জন ছাত্রছাত্রী এখানে পড়তে আসে, তাদেরকে কিছু আমি শিক্ষা সহায়তা দিয়ে থাকি। এটা পুরো স্কুল না, এটা অনেকটা কোচিংয়ের মতো, বিনামূল্যে। কমিউনিটি হাব, এটা বেনিফিট, এন্টারটেইনমেন্ট, এডুকেশন ব্যবস্থা আছে। তাছাড়াও আরও ছোটো ছোটো অনেক প্রজেক্ট আছে যেগুলো এত খুব বলার মতো না। এডুকেশন আর মেডিকেল অ্যাসিস্ট্যান্স এই দুটোই বড়, বাকি অনেক ছোটো ছোটো জিনিস আছে, সেটা করতে পারছি। আমার অবসর সময়টা কাটছে এবং অনেকে আমার কাছে এসে বলে যে আপনি এটা করেছেন, আমাদের জন্য খুব ভালো হয়েছে, আমাদের বাচ্চা নিয়ে আমাদের বেড়ানোর জন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না, তো সেটা একটা জায়গা হয়েছে। অনেক গ্রামবাসী বলেন যে আমাদের গ্রামের নামে আপনি করেছেন, আমাদের নামটা অনেক উজ্জ্বল হয়েছে, আমাদের গ্রামের লোক অনেকে জানে। অ্যাকচুয়ালি এখানে গ্রামে তো বেশি কিছু নাই, আমরা তো শহরে অনেক কিছু পাই। গ্রামের লোকজনের কাছে এই মোবাইলে কিছু ছোটো ছোটো ছবি দেখা ছাড়া কিছুই নাই, তাদেরকে জন্য এটা বেশ বড় একটা পাওনা আর কি। থ্যাংক ইউ ভাই। আসলে ভাইকে থ্যাংক ইউ দেওয়ার ভাষা আমার নাই, তিনি আমাকে নিয়ে এসছেন, আমি সো হ্যাপি টু বি হিয়ার। ভাই অনেক ধন্যবাদ। আচ্ছা, ভাবির কি মতামত এই ব্যাপারে? না, আমি লাকি যে আমি আমার ওয়াইফের সাপোর্ট সবসময় পেয়ে আসছি, এবং কারণ গৃহিণীর সাপোর্ট না থাকলে ঢাকা থেকে এসে অন্য একটা জায়গাতে পড়ে থাকা বা কাজ করা খুব মুশকিল। আমি তার সাপোর্ট পাচ্ছি এবং আমিও তাকে অনেক জিনিস ইনভলভ রাখার চেষ্টা করি। যেমন গতবার যখন আসছিলাম, ওকে দিয়ে আমি স্কুলের বাচ্চাদেরকে ছোটো ছোটো চকলেট, একটা গিফট টোকেন হিসাবে দিয়েছি, চকলেট বা অন্যান্য খাবার সামগ্রী। তো এইভাবে তাকেও একটু ইনভলভ রাখার মাধ্যমে সেও একটু ফিল করে যে সেও এটার মধ্যে জড়িত আছে। খুবই ভালো লাগলো। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই দিন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আপনিও আসছেন ফারুক ভাই, আমাদের খুব ভালো লাগছে। আপনার ব্লগ তো আমি অনেক দিন থেকেই দেখি, এবং আপনি যেখানে আসছেন সেখানে আমরা খুবই আনন্দিত। আমার ওয়াইফ তো আরও বেশি এক্সাইটেড, কী খাওয়াবে কি না, তো সেটা এখন আমরা আসলে এখানে আসছি, যতটুকু পারি আমরা দেখাবার চেষ্টা করব। আর খাওয়া দাওয়া বলেছি আমি ওয়াইফেরকে, তো এটা তোমার দায়িত্ব, এটা আমি জানি না তুমি কি করছো। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।